নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট NKTV বাংলায়। আগামীকাল বামেদের ব্রিগেড, আর এই বামেদের ব্রিগেডের আগে বামেরা রীতিমতো ফুঁসছে। বামেরা তৈরি আগামীকাল খেটে খাওয়া মেহনতি মানুষের ব্রিগেডে তাদের জলওয়া দেখাতে। অনেকে বলে বামপন্থীরা তো শূন্য, বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, বামেরা ব্রিগেড করে কি করবে? আগামীকালের ব্রিগেডে বামেরা দেখাবে এখনো খেতে খাওয়া মানুষ তাদের পাশে রয়েছে কি রয়নি। অ্যাসিড টেস্ট, সেই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে এই রাজ্যে যে অদ্ভুত রাজনীতির পরিস্থিতির জন্ম হয়েছে এবং তার জন্মদাতা একই সঙ্গে রাজ্যের প্রধান বিরোধী দল এবং রাজ্যের শাসক দল, সেই পরিস্থিতি নিয়ে একটু আলোচনা হোক। মুর্শিদাবাদ 26,000 চাকরি চুরি এখন পাস্ট। মানুষ খেতে পাচ্ছে না, সেটা এখন পাস্ট। মানুষ জানে না তাদের সঙ্গে কি হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, এগুলো সব এখন পাস্ট, ভূত। এখন বর্তমানে একটাই বক্তব্য, তা হলো হিন্দু মুসলমান করো। যত বেশি হিন্দু মুসলমান তত বেশি মেরুকরণের রাজনীতি আর তত বেশি ভোট। কথাটা আমার নয়, কথাটা স্ট্যাটিস্টিক্সের। যেখানে যেখানে ধর্মীয় অশান্তি হয়েছে সেখানে সেখানে ভারতীয় জনতা পার্টির ভোট বেড়েছে। এই কথাটাও আমার নয়, শিক্ষাবিদদের, যারা রীতিমতো স্টাডি করে দেখেছেন। তাই মুর্শিদাবাদের গ্রাউন্ড জিরোতে এখন রাজনীতি সরগরম, এবং সেই রাজনীতি যদিও বকলমে রাজ্যের অনারারি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড কিংবা রাজ্যপাল রয়েছেন, কিন্তু তাকে ঘিরে যে রাজনীতি হচ্ছে সেই রাজনীতি একেবারে ছকে বেঁধে সাজানো। শাসক বিরোধী কেউ বাদ নেই তাতে। মুর্শিদাবাদে আজ গ্রাউন্ড জিরোয় পৌঁছেছেন রাজ্যপাল। জেলা পরিদর্শন করেন, বেরিয়েই জাফরাবাদে নিহত হরগোবিন্দ এবং চন্দন দাসের বাড়িতে যান রাজ্যপাল। তারপর ওই এলাকায় আক্রান্তদের সঙ্গে কথাও বলেন। সেখানে রাজ্যপালের সামনে সকলে কান্নায় ভেঙে পড়ে জানান তাদের হুমকি দেওয়া হচ্ছে ক্রমাগত। এলাকা ছেড়ে চলে না গেলে ক্ষতি করা হবে বলে ভয় দেখানো হচ্ছে। এলাকাবাসীদের দাবি, বিএসএফ যতদিন আছে ততদিন তারা সুরক্ষিত, তারা চলে গেলেই ফের হামলা হতে পারে তাদের ওপর। এই স্থায়ী বিএসএফ ক্যাম্পই সমস্যার সমাধান করতে পারে। রাজ্যপাল আক্রান্তদের সঙ্গে কথা বলে প্রথমেই শান্তি ফেরানোর বার্তা দেন। বলেন, শান্তি ফেরানোই মূল লক্ষ্য, তাতে জোর দিতে হবে। আর এর জন্য রাজ্য সরকারের উচিত উপযুক্ত পদক্ষেপ করা। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ মুর্শিদাবাদে গিয়ে কি বললেন দেখুন। To have a BSF camp here on a permanent basis. They said it was there earlier. Then they had some protection. Now they want to have a sense of security, and certainly some other, demands or whatever suggestions given by them. All these will be considered. I will take it up with the government of India and the state government for appropriate action. I will follow it up. I have also asked them, feel free to talk to me directly. The direct phone number has also been given. We will be in touch with them. Certainly, very effective, proactive steps will be taken. See, what they need is, they said we want justice. They will get justice. We want peace. They will have peace. এরপর বেদবোনায় তুলকালাম কাণ্ড বাঁধে। রাজ্যপালকে কায়দা করে অন্য রাস্তা দিয়ে বের করতে হয়, কারণ শোনা গিয়েছে রাজ্যপালকে ঘিরে নাকি একাধিক বাসিন্দারা বিক্ষোভ দেখায়। তাদের দাবি শুনতে দেওয়া হয়নি রাজ্যপালকে। এই অভিযোগ তুলে বোসের গাড়ি বেরোতেই কনভয়ের বাকি গাড়ি আটকে বিক্ষোভ দেখান বাসিন্দারা। সেই ছবি দেখছেন। পুলিশকে ঘিরে বিক্ষোভ, ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করলেও সামলাতে পারেনি পরিস্থিতি। তাই ফের বাসিন্দাদের কথা শুনতে ফেরেন সিভি আনন্দ বোস। কথা বলেন বাসিন্দাদের সঙ্গে, শোনেন অভাব অভিযোগ। গোটা বিষয় নিয়ে পুলিশের পাল্টা যুক্তি, রাজ্যপাল কোথায় কোথায় যাবেন তা ঠিক করে দেয় রাজ্যভবন। সেখানে, অর্থাৎ রাজভবন, সেখানে যেখানে তিনি যাবেন সেখানে মনে হলেই দাঁড়াতে পারে না তার গাড়ি, প্রোটোকলের বাইরে। তিনি নেমে ওইভাবে কথা বলতে পারেন না। যদিও এমন যুক্তি মানতে চাননি বেদবোনা গ্রামের স্থানীয়রা। তারা বারবার বলেছেন অল্প সময়ের জন্য রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করাই যেত, কিন্তু ইচ্ছে করে তাদের বাধা দেওয়া হয়েছে। দেখুন। Peace room has been there for the last few months. It started in the background of the violence that took place during Panchayat elections. On and off we get complaints from the people. We attend to the complaints, take remedial steps, inform the authorities concerned, and Rajbhavan acts as a kind of facilitator between the public and the government. I will certainly be in communication
with the Chief Minister, with the Government of India, and with all authorities who are involved in that, and will give the feedback to the people also. এদিকে এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার থেকে শুরু করে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী রাজ্যপালের মুর্শিদাবাদ সফর নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রথমে সুকান্ত বাবু কি বলছেন শুনবো, তারপর শুনবো অধীর চৌধুরী তার বক্তব্য। দেখুন। মহামান্য রাজ্যপালকে আমি ধন্যবাদ জানাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী শত বাধা নিষেধ সত্ত্বেও তিনি গ্রাউন্ড জিরোয় যাচ্ছেন এবং সেখানে গিয়ে মানুষের কি সমস্যা, মানুষ কি অসুবিধায় পড়েছে সেখানে গিয়ে সেটা জানা, এবং যেহেতু তিনি সংবিধানের কাস্টাডি দেন তার এটা কর্তব্যের মধ্যে পড়ে বলে আমার মনে হয়, এবং তিনি গেছেন সেই জন্য তাকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ। দেখুন, ঘুরে ঘুরে বেড়ানোটা রাজ্যপালের কাজ নয়। তিনি তো দেখা করেছেন, তার কাজ হচ্ছে কেন্দ্রকে সব বিষয়টা কমিউনিকেট করা, কেন্দ্রকে সব বিষয়টা জানানো। শুধু কেন্দ্রকে নয়, রাজ্যকেও তার অবজারভেশন তিনি দিতে পারেন, অর্থাৎ আমি এই মনে করছি, এই মনে করছি। গেলেন ঠিক আছে, যদি একবার গেলেন তার ইচ্ছা হয়েছে একবার যেতে চাই গেছেন, কিন্তু রেগুলার একটা পলিটিক্যাল ভিজিটের মতন পলিটিক্যাল ভিজিট একটা রাজ্যপালকে মানায় না। অধীর চৌধুরী বলছেন এটা পলিটিক্যাল ভিজিট। এবার কিছু ছবি দেখাবো, আসুন। রাজ্যপাল যখন প্রথম গিয়েছিলেন সেই ছবিটা আমি একটু দেখাতে বলবো। বড় বড় প্ল্যাকার্ড নিয়ে উই ওয়ান্ট বিএসএফ ক্যাম্প, উই ওয়ান্ট পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প, সেই ছবিটা একবার দেখান তো। আমার প্রশ্ন হচ্ছে এই ছবি নতুন নয়, জানেন। উই ওয়ান্ট সেন্ট্রাল ফোর্স লেখা এরকম ছবি দেখেছিলাম সন্দেশখালীতে। মহিলার পর মহিলা বসে রয়েছেন রাস্তায়, ছবিগুলো দেখাবো একটু প্লিজ। মহিলার পর মহিলারা বসে রয়েছেন রাস্তায়, হাতে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডে লেখা আমরা সেন্ট্রাল ফোর্স চাই, রাজ্য পুলিশের ওপর ভরসা নেই, ইংরেজিতে লেখা প্ল্যাকার্ড। সেই প্ল্যাকার্ড আবার এখানে দেখলাম, দেখুন, ইংরেজিতে লেখা প্ল্যাকার্ড। অনেক প্রশ্ন উঠছে, এই ছক বেঁধে সাজিয়ে দেওয়া প্রতিবাদ কাদের, কারা অর্কেস্ট্রেট করছেন, কারা রয়েছেন এর পেছনে, কারা মুর্শিদাবাদকে রাজনৈতিকভাবে ফায়দা তোলাচ্ছেন, হিন্দু মুসলিম করছেন কারা, আর এটা করলে ফায়দা কাদের? আমি আপনি সবাই এর উত্তরটা জানি। স্ট্যাটিস্টিক্স বলছে ফায়দা কাদের হয়। স্ট্যাটিস্টিক্স বলছে মুজফফরনগরের অশান্তির পর, গোদ্রার অশান্তির পর ফায়দা কোন দলের হয়েছে। যদিও আমি কিছু বলছি না, বলছে পুরোটাই স্ট্যাটিস্টিক্স, পুরোটাই অভিযোগ। আর এই রাজনৈতিক অভিযোগ কিংবা এই ইস্যুর রাজনীতিকরণ করার অভিযোগ আমার নয়, আপনারও নয়। এই অভিযোগ রাজনৈতিক নেতাদের, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী বলছেন তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদের দুর্গত এলাকায় জাতীয় মহিলা কমিশনও পৌঁছেছে। মহিলা কমিশনের প্রতিনিধি দলকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বাসিন্দারা, মাটিতে লুটিয়ে পড়ে কান্না বাসিন্দাদের। রাষ্ট্রপতি শাসন চাই দাবি ধুলিয়ানের বাসিন্দাদের। কমিশনের কাছে এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্পেরও দাবি করছেন বাসিন্দারা। শুনুন। भाषा नहीं आ रहा, भयंकर। कोई महिला के पति गया, बेटा गया, कोई महिला के बेटा का गया, सबका ऐसे करके घर से निकाल के खींच के बाहर जाके उनको बुचर के तरह उनको कुपा के काटाया गया। उसका भयानक है। ऐसा मामला बंगाल में हुआ क्या हम नहीं जानते हैं, पहला बार देख रहा है। ऐसा नहीं हो सकता, ऐसा नहीं चल सकता है। सरकार को इसका जिम्मेदारी लेना है। इतना दुख और इतना दर्द है इनके पास, मैं अभी निशब्द हूँ, मेरे पास शब्द नहीं है उनके दर्द को बयां करने के लिए। इतना दुख और इतना दर्द है इनके पास, मैं अभी निशब्द हूँ, मेरे पास शब्द नहीं है उनके दर्द को बयां करने के लिए। এই যে প্রথম যে মহিলাকে দেখলেন তিনি অর্চনা মজুমদার, ডক্টর অর্চনা মজুমদার, দীর্ঘকালের বাংলার বিজেপি নেত্রী। এবং দ্বিতীয় যাকে দেখলেন তিনিও ভারতীয় জনতা পার্টির নেত্রী। এই যে কান্না, এই কান্না আমরা সন্দেশখালীতেও দেখেছি। তারপর কিভাবে সন্দেশখালী পুরো ঘুরে গেল। আমাকে একটা কথা বলুন, আম জনতা সেখানে রাষ্ট্রপতি শাসন চাইছে, আম জনতা বলছে এখানে সেন্ট্রাল ফোর্স কিংবা বিএসএফ এর ক্যাম্প বানাও। আরে এগুলো তো রাজনৈতিক দাবি, এগুলো তো বিজেপির দাবি। স্ক্রিপ্টও ঠিকভাবে লিখতে পারেন না, কি অদ্ভুত বলুন। এই প্রসঙ্গ আবার বলছি, এই অভিযোগও আমার নয় যেটা স্ক্রিপ্টেড। এই অভিযোগ করছেন সাগরিকা ঘোষ, তৃণমূল কংগ্রেসের সাংসদ, এবং দেবাংশু ভট্টাচার্য এবং সাগরিকা ঘোষ রীতিমতো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন
যে সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশন সাদা কাগজে মহিলাদের সই করিয়েছিল। কমিশন ঘুরছে মালদা মুর্শিদাবাদে বিজেপির তরফে। এবং দেবাংশু ভট্টাচার্য কি বলছেন শোনাবো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখুন বিজেপির একটা বাৎসরিক কোটা আছে যে তাদের সেন্ট্রাল টিম বছরে অন্তত 5টা 6টা করে পাঠাতে হবে। এরা বকটুইয়ের সময় পাঠিয়েছিল, পোস্ট পোল ভায়োলেন্সের সোকল্ড নামে পাঠিয়েছে, সন্দেশখালির সময় পাঠিয়েছে। একের পর এক কাণ্ডে তারা প্রত্যেক বছর 3টে 4টে করে সেন্ট্রাল টিম পাঠায়। সেই সেন্ট্রাল টিমের রিপোর্ট কী হয় কেউ জানতে পারে না, সেন্ট্রাল টিমের আউটকাম কী হয় কেউ জানতে পারে না, এই ঘটনাগুলো নিয়ে সিবিআই ইনভেস্টিগেশনের কী হয় কেউ জানতে পারে না, এনআইএ ইনভেস্টিগেশনের কেউ জানতে পারে না। শুধু যখন ঘটনা ঘটে এই নিয়ে হইচই হয় তারা আসেন, আপনাদের সংবাদ মাধ্যমে আমরা দেখি এইটুকুনি। তো বিজেপিকে বলবো দয়া করে আপনারা নিজে হাতে দায়িত্ব নিয়ে যাদের সর্বনাশটা করেছেন, ভিন রাজ্য আর ভিন দেশ থেকে গুন্ডা ঢুকিয়ে দুষ্কৃতি ঢুকিয়ে, দয়া করে তাদের কাছে গিয়ে গম্ভীরাস্ত্র ঝরাবেন না। কারণ আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা বাংলার মানুষ বুঝতে পারছে যে এই গোটা চক্রান্তর পেছনে, ঠিক যেভাবে প্রত্যেকটা রাজ্যে নির্বাচনে জেতার আগে আপনারা অশান্তি পাকান, ঠিক যেভাবে 2020 দিল্লির বিধানসভা ভোটের আগে 10 দিন দিল্লি জ্বালিয়েছিলেন, ঠিক যেভাবে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন জেতার আগে 2017 সালের আগে 1-1.5 বছর ধরে উত্তরপ্রদেশ জ্বালিয়েছিলেন, ঠিক এক প্রসেস বাংলায় আপনারা করছেন। কিন্তু ভুলে যাচ্ছেন বাংলা উত্তরপ্রদেশ নয়, বাংলা দিল্লি নয়, বাংলা গুজরাট নয়, এটা বাংলা। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস সবাই বলছে রাজ্যপালের ভিজিট, এনসিডব্লিউর ভিজিট, সমস্ত অর্থাৎ মহিলা কমিশনের এই মুর্শিদাবাদ যাওয়া, রাজ্যপালের আপত্তি সত্ত্বেও মুর্শিদাবাদ যাওয়া, সমস্তটাই রাজনীতিকরণ, গেরুয়া রাজনীতির জাস্ট আরেকটি ছাপ। সন্দেশখালীর প্রসঙ্গ টেনে আনা হচ্ছে কারণ সন্দেশখালীতেও ঠিক এই একই মডেল ফলো করা হয়েছিল। এই নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে, তিনি কি বলছেন টেক এ লুক। না না, যাওয়া তো উচিত। গোটা দেশের এই ঘটনা গোটা দেশে নাড়া দিয়ে দিয়েছে, গোটা মানব সমাজকে নাড়া দিয়ে দিয়েছে। যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি হিন্দুদের জন্য, সেই পশ্চিমবঙ্গে যদি বাঙালি হিন্দুদেরকে যদি উদ্বাস্তু হতে হয়, বাড়িঘর ছেড়ে পালাতে হয়, ইজ্জত নিয়ে কোনো রকম পালাতে হয়, ইজ্জত বাঁচানোর জন্য পালাতে হয়, স্ত্রী কন্যার ইজ্জত বাঁচানোর জন্য নদী পার হয়ে রাত্রিবেলা, তাহলে স্বাভাবিকভাবে গোটা দেশকে চিন্তা করা প্রয়োজন। তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসেছে, আমি ধন্যবাদ জানাবো তাদেরকে। ন্যাশনাল মহিলা কমিশন এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাবো এবং তাদেরকে বলবো যে আপনাদের সাংবিধানিক যে অধিকার আছে সেই অধিকারকে ব্যবহার করে কড়া পদক্ষেপ নিন এই প্রশাসন। মজুমদার বলছেন যাওয়া উচিত, কিন্তু সাগরিকা ঘোষ তৃণমূল কংগ্রেসের এমপি বলছেন এই একই ছবি চিত্রনাট্য ভারতীয় জনতা পার্টি ফলো করেছিল সন্দেশখালীতে। দেবাংশু ভট্টাচার্য বলছেন যা করছে সবটাই বিজেপির রাজনীতিকীকরণ, এই মহিলাদের সামনে রাখা, এই মহিলাদের কান্নাকাটি করানো। এই অর্চনা মজুমদার যিনি বিজেপির নেত্রী, নতুন তো কিছু নয়, আমরা সবাই জানি, আমার সাথে একাধিকবার শো করেছেন উনি আমার প্যানেলে বসে, ওনাকে তো আজকে হঠাৎ করে বিজেপি নেত্রী নন বলতে পারবে না বিজেপি। এই সমস্ত অভিযোগ কংগ্রেস করছে, তৃণমূল কংগ্রেস করছে। আর এরই মাঝে তৃণমূল কংগ্রেস যেমন একটি টিম গঠন করেছে তদন্ত করার জন্য, তেমন আজ মুর্শিদাবাদের শামশেরগঞ্জে জাফরাবাদে খুন যেখানে হয়েছিল সেখানে কংগ্রেসের একটি প্রতিনিধি দল গিয়েছেন এবং সেখানে প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি তিনিও গিয়েছিলেন। তিনি কি বলছেন শুনবো। শুভঙ্কর বাবুর ছবি দেখছেন, শুভঙ্কর বাবু যখন সেখানে গিয়েছিলেন তখন সেখানে সমস্যা হয়, দেখুন ঝামেলায় পড়েন তিনি, দেখুন। ঠিক আছে আর হুড়োহুড়ি করিয়েন না। ভিডিও মানে একটু এই অনির্বাণদা ঢুকো তুমি ঢুকো, আমি যাচ্ছি, ঢুকো ঢুকো হবে না। এবার দেখুন এই ওয়াকফ নিয়ে কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট একটি বড় নির্দেশিকা দিয়েছে যে এই মুহূর্তে ওয়াকফ নিয়ে কিচ্ছু কার্যকরী করা হবে না। কয়েকটি ভালো দিক আছে কিন্তু আমল চেঞ্জ যে দরকার নেই সুপ্রিম কোর্ট বলেছে। 5ই মে ওয়াকফ নিয়ে আবার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। তারই মধ্যে মুর্শিদাবাদের ওয়াকফ অশান্তির আঁচ বালুরঘাটে সরালো, কিন্তু বালুরঘাটে কেউ কিন্তু ওয়াকফ আইনের বিরোধিতা করেন। বালুরঘাটে আজ শনিবার দুপুরে জেলা শাসকের দপ্তরের সামনে বিজেপি মিছিল করে, আর সেই মিছিল ঘিরে ধুন্ধুমার। বিজেপির মিছিল, সেই মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি। বালুরঘাটে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের বিজেপি নেতা সভাপতি সুকান্ত মজুমদার তার নেতৃত্বে মিছিল সামিল হয়েছিল। জেলার বহু বিজেপি কর্মী সমর্থক সেই মিছিলে ছিল।
তারা জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছতেই পুলিশ হাই সিকিউরিটি জোন বলে বাধা দেয়, ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়, কিন্তু সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পুলিশ আটকালে সেখানে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে একেবারে চরম উত্তেজনা সৃষ্টি হয় সেখানে। লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আমাদের প্রশ্ন, পুলিশ কি করবে এরকম হলে? লাঠিচার্জ করবে না? এ নিয়ে উত্তপ্ত বালুরঘাটের জেলা শাসক দপ্তর। দেখুন, বিজেপি চাইছেটা কি কেউ জানে না। সুকান্ত মজুমদারকে প্রশ্ন করেছিলাম যে আপনারা হঠাৎ করে এরকম ভাবে মিছিল করলেনই বা কেন? সুকান্ত মজুমদারের বক্তব্য শুনুন। পুলিশ অন্যায় করে বিনা প্ররোচনায় আমাদের উপরে আজকে লাঠিচার্জ করে। যখন আমরা ডেপুটেশন দিতে গেছিলাম এসডিও অফিসে, আমাদের 4 জন কর্মী গুরুতরভাবে আহত হয়েছে। তার মধ্যে জেলার সাধারণ সম্পাদক, তিনি সবথেকে গুরুতর আহত হয়েছেন। তার মাথায় সিটি স্ক্যান করেছে হসপিটাল, আমরা দেখলাম সেই সিটি স্ক্যানের রিপোর্টে ডাক্তারবাবুরা বলেছে যে মাথায় রক্ত জমেছে। তো আমরা তার চিকিৎসা নিয়ে চিন্তিত আছি। আশা করছি ঈশ্বরের কৃপায় খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়। একটা কথা বলুন তো, এইরকম নবান্ন অভিযান যখন আমরা দেখি এরকম বড় বড় কোনো সমাবেশ হয়, অভিযান হয়, তখন আমরা বারবার দেখি পুলিশের লাঠির আঘাত আম কর্মী সমর্থক তাদের ওপর হয়। আমার অনেক দিন ধরে একটি বিষয় রীতিমতো কৌতূহলের, জানেন, একটি উত্তর অনেক দিন ধরে খুঁজছি। এরকম অগ্নিগর্ভ পরিস্থিতিতে নেতারা মার খান না কেন? কর্মী সমর্থকরাই কেন মার খান? উত্তর খুব সহজ, একেবারে সামনে তাদের রাখা হয়, নেতারা থাকেন পেছনে, সিকিউরিটি বলয়। বাট যুদ্ধ কিংবা এরকম পরিস্থিতিতে একটি কথা আছে, একজন ভালো জেনারেল তিনি যিনি পেছনে নয় সামনে থেকে নিজেদের সমর্থকদের লিড করেন। নেতা সে যে আগে থেকে একদম সামনে থেকে লিড করে। পুলিশের লাঠি যেন তার মাথায় প্রথম পড়ে। যখন নুন আন্দোলন হয়েছিল, অর্থাৎ আমরা যখন সল্ট রেভলিউশন করেছিলাম, তখন যখন ব্রিটিশ সেনা একের পর এক বিপ্লবীদের মাথায় আঘাত করছিল, প্রথম সারিতে সেই সময় কংগ্রেসের নেতারা দাঁড়িয়েছিল। কারণ সেই সময় কংগ্রেস ছিল, বিজেপি ছিল না, বিজেপি সেই সময় জন্মায়নি। বুঝতে পারছেন? আ গুড লিডার অ্যান্ড এ লিডার, এর মধ্যে একটা খুব সূক্ষ্ম ডিফারেন্স আছে। ভালো নেতা তিনি যিনি সমর্থকদের মার খেতে ছেড়ে দেন না, সামনে থেকে লিড করেন। যাক, এনিওয়ে, দ্যাটস এ ডিফারেন্ট অ্যাসপেক্ট অল টুগেদার। কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্যে যা হচ্ছে তাতে একটাই প্রশ্ন, 26 অব্দি এটা চলবে নাকি? 26 অব্দি এই পুলিশ লাঠিচার্জ করবে, বিভিন্ন জায়গায় ব্যারিকেড ভাঙা হবে, বিভিন্ন অশান্তি করা হবে, হিন্দু মুসলিম রাজনীতি আবার তুঙ্গে উঠবে। তাই তো চাকরি চুরি কোনো কথা হবে না। 26,000 মানুষজনের চাকরি হারিয়ে গেল, কেউ কোনো কথা বলবেন না। মানুষের ভাত কাপড়ের দায়িত্ব কে নিচ্ছে, কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। কেন দাম বাড়ছে জিনিসপত্রের, কোনো কথা হবে না। কেন ইন্ডেক্সে আমাদের টাকার হার পড়ছে, কেউ কথা বলবে না। কেন সোনার দাম লম্পজম্প দিয়ে বাড়ছে, কেউ কথা বলবে না। শুধু কথা হবে হিন্দু মুসলিম রাজনীতি নিয়ে। এই যে বারবার রিপোর্ট আসছে যে বাংলাদেশ থেকে জঙ্গিরা এসে নাকি এইসব ঘটিয়েছে, তাই নিয়ে কোনো কথা হবে না, তাই তো? কিন্তু কথা হবে হিন্দু মুসলিম রাজনীতি নিয়ে। কি অদ্ভুত, কি বিচিত্র এই দেশ, সত্যি সেলুকাস। এবার আসুন আরেকটি ছোট্ট খবরে আপনাদের চোখ রাখি। এই খবরটা আমার আপনার দুজনের জীবনকে একসঙ্গে এফেক্ট করে। অনলাইনে টিকিট বা ঘর বুকিং আমি আপনি সবাই করি। আর এই অনলাইন টিকিট কাটা কিংবা ঘর বুকিং করার ক্ষেত্রে প্রতারণার শিকার হতে হয় সাধারণ মানুষকে। কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক রীতিমতো নির্দেশিকা দিয়ে জানিয়ে দিল যে এমনটা হতে পারে। অমিত শাহ মন্ত্রকের অধীনে ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র বা I4C, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার, এই মর্মে জনস্বার্থে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে অনলাইন বুকিং এর দুনিয়ায় ফাঁদ পেতে রেখেছে প্রতারকরা।
সামান্য অসাবধানতা সেই পাঁধে পা দিয়ে আপনার সর্বস্ব যেতে পারে। মূলত এই প্রতারকরা টার্গেট বা লক্ষ্য করেন পুণ্যার্থী এবং ভ্রমণ পিপাসুদের। যারা ঘুরতে যান তাদের মধ্যে অনলাইন বুকিং এর প্রবণতা অনেকটাই বেশি। অনলাইনে টিকিট কাটা, ট্রেনের রিজার্ভেশন করা কিংবা অনলাইনে ঘর, হোটেল বুক করা। সাম্প্রতিক সময়ে এই সব ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার বেড়েছে। বিশেষ করে চারধাম তীর্থযাত্রীদের লক্ষ্য করে অনলাইন জালিয়াতির বিষয়ে সরাসরি সতর্কতা জারি করা হয়েছে। কিভাবে প্রতারণা এড়াবেন কয়েক দফা পরামর্শ দিয়েছে অমিত শাহর মন্ত্রক। কি কি পরামর্শ দেখবো এক এক করে। প্রথম, স্বরাষ্ট্র মন্ত্রক যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে ধর্মীয় পুণ্যার্থী এবং পর্যটকদের টার্গেট করে দেশ জুড়ে অনলাইন বুকিং প্রতারণা চক্র গড়ে উঠেছে। ভুয়ো ওয়েবসাইট, সমাজ মাধ্যমের অর্থাৎ সোশ্যাল মিডিয়ার প্রতারণামূলক বিভিন্ন পেজ, ফেসবুক পোস্ট এর মাধ্যমে মানুষকে ঠকানোর চেষ্টা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে গুগলের মতো সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপও বাদ যাচ্ছে না। কোন কোন ক্ষেত্রে প্রতারণার বেশি সম্ভাবনা রয়েছে একেবারে যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য। উদাহরণ হিসেবে 4টি অনলাইন বুকিং এর কথা কেন্দ্রীয় মন্ত্রক বলেছে। কোন কোন ক্ষেত্রে বেশি অনলাইন প্রতারণা হয় দেখুন। চারধাম যাত্রায় কেদারনাথে হেলিকপ্টার বুকিং, পুণ্যার্থীদের জন্য অতিথিশালা এবং হোটেল বুকিং, অনলাইনে ক্যাব বা ট্যাক্সি বুকিং, ধর্মীয় স্থানে ভ্রমণ বা লম্বা ছুটিতে ঘুরতে যাওয়ার প্যাকেজ বুকিং। এই সমস্ত ক্ষেত্রে এই মুহূর্তে অনলাইন ফ্রড রীতিমতো তুঙ্গে। গুগল থেকে শুরু করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ভুয়ো ওয়েবসাইট এই ধরনের আকর্ষণীয় অফার দেয়, যে অফারে দেখবেন খুব কম টাকায় আপনাকে ট্যুরের প্যাকেজ অফার করা হচ্ছে। আপনিও দেখে সেখান থেকে ঘর, টিকিট কিংবা গোটা প্যাকেজ বুক করার চেষ্টা করেন। কিন্তু একবার যদি আপনি এখানে টাকা দিয়ে ফেলেন তাহলে এই সংস্থাগুলির সঙ্গে আর যোগাযোগ করা যায় না। মানুষ যতক্ষণে বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে যায়। কারণ অনলাইন প্রতারণায় বলাই রয়েছে প্রথম 24 ঘন্টার মধ্যেই কমপ্লেন করলে একমাত্র সেখান থেকে ঠিকঠাক ভাবে প্রতারককে ধরা যেতে পারে। এই অনলাইন প্রতারণা আপনারা এড়াবেন কিভাবে? কেন্দ্র কিছু পরামর্শ দিয়েছে। দেখুন, 1, টাকা দেওয়ার আগে সব সময় ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা যাচাই করে নিতে হবে। কিভাবে? দেখবেন ওয়েবসাইটের অ্যাড্রেস বারের ওপর একটা লক, একটা তালার চিহ্ন থাকে। সেই তালা যদি বন্ধ তালার চিহ্ন থাকে তাহলে বুঝবেন সিকিউর। কিন্তু সেই তালার চিহ্নতে যদি একটা লাল দাগ থাকে বুঝবেন সেটা আনসিকিউর। সিকিউর মানে আপনি যদি কোনো লেনদেন করেন, কোনো টাকা পয়সার লেনদেন করে, সেটা সিকিউর লেনদেন হবে। কিন্তু যে মুহূর্তে সেখানে লাল চিহ্ন থাকবে বুঝে যাবেন আপনার লেনদেন সিকিউর নয়। গুগল, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে অচেনা কোনো লিঙ্কে ক্লিক করবেন না, এড়াতে হবে। স্পন্সার্ড এই শব্দটা যদি কোনো লিঙ্কের ক্ষেত্রে ব্যবহার হয় যে স্পন্সার্ড, তাহলে সতর্কতা অবলম্বন করবেন, বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। কারণ স্পন্সার্ড মানে হচ্ছে এরা এই সব প্ল্যাটফর্মে টাকা দিয়ে চেষ্টা করছে তাদের এই জালিয়াতির লিঙ্কগুলোকে প্রমোট করার। তাই স্পন্সার্ড কথাটা দেখলেই এড়িয়ে যাবেন। শুধুমাত্র সরকারি পোর্টাল বা নির্ভরযোগ্য সংস্থার মাধ্যমে অনলাইন বুকিং করতে হবে। কোন সংস্থার ওয়েবসাইট থেকে বুকিং করার আগে দেখুন কাস্টমারদের ফিডব্যাক কি। গুগলে ডোমেন চেকার বলে একটি জিনিস হয়, যে ওয়েবসাইটে গেলে আপনি বুঝতে পারবেন সেখানে যদি কোনো ওয়েবসাইটের নাম দেন এই ডোমেন চেকারে, সেই ওয়েবসাইট প্রতারণা করে কি করে না সেটা জানিয়ে দেয়। ডোমেন চেকার ব্যবহার করুন, গিয়ে দেখুন যে অনলাইন সংস্থার ওয়েবসাইটে আপনি টাকা দিচ্ছেন সেটা স্প্যাম ওয়েবসাইট মানে প্রতারকদের ওয়েবসাইট নাকি লেজিটিমেট অর্থাৎ প্রপার একটি নির্ভরশীল ওয়েবসাইট। বুকিং এর পর তার সত্যতা আরো একবার যাচাই করে নিতে হবে। অর্থাৎ বুকিং করার পর যে নাম্বার দেওয়া আছে কিংবা বুকিং করার আগে যে নাম্বার দেওয়া আছে ফোন করুন, ফোন করে দেখুন সেখানে গেল কিনা। ব্যাংকের যে এসএমএস আসে টাকা দিলে ভালো করে দেখুন সেই এসএমএস এ যে নামটা দেখাচ্ছে যাকে টাকা দিলেন এবং যে নাম ওয়েবসাইটে দেখাচ্ছে নাম দুটো এক কিনা। ভুয়ো বা প্রতারণামূলক ওয়েবসাইটের খোঁজ পেলে অবিলম্বে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল cybercrime.gov.in এই পোর্টালে গিয়ে
আপনি রিপোর্ট করতে পারেন কিংবা 1930 নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন, এবং এটা করতে হবে। কারণ আপনি যদি এরকম কোনো ফ্রড কিংবা কোনো ভুল লিঙ্কে রিপোর্ট করেন, তাহলে আরো হাজার জন লোক, আরো লক্ষ লোক সেই প্রতারণার হাত থেকে বাঁচতে পারে। কেদারনাথের জন্য হেলিকপ্টার বুকিং করা যাবে একমাত্র www.heliyatra.irctc.co.in এ। এটি সরকারি ওয়েবসাইট। এই সরকারি ওয়েবসাইটের বাইরে অন্য কোথাও নয়। আবার বলে দিচ্ছি, যদি কেদারনাথে যান, যদি হেলিকপ্টার বুকিং করতে হয়, একমাত্র এই লিঙ্ক www.heliyatra.irctc.co.in এই সরকারি ওয়েবসাইট থেকেই বুকিং করবেন। সোমনাথ ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেও করতে পারেন www.somnath.org। এর মাধ্যমে আপনি অতিথিশালা কিংবা কোথায় থাকবেন তার বুকিং করতে পারেন। এগুলো সরকারি ওয়েবসাইট, এখান থেকে বুকিং করতে পারবেন, এখানে প্রতারণা হবে না। এর বাইরে কোনো লিঙ্কে ক্লিক করলে হাজার বার ভাবুন, সেই লিঙ্ক ক্লিক করার দরকার রয়েছে কি, আদৌ দরকার কি রয়েছে সেই লিঙ্ক থেকে বুকিং করার? যদি মনে হয় যে না, কিছু পাচ্ছি না, করবেন না, এড়িয়ে যান। সরকারি ওয়েবসাইট থেকে বুকিং করুন, প্রতারকদের হাত থেকে বাঁচুন। এখন এই পর্যন্ত একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। ওপারে দেখবো বামেদের ব্রিগেডের তোড়জোড় এবং দুর্গাপুরে শুট আউট হলো ভর রাত্রে। কেন হলো, কারা করলো শুট আউট? ছোট্ট বিরতি, বিরতির পর ফিরছি। দেখতে থাকুন এনকেটিভি বাংলা। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকেটিভি বাংলায় 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট। আগামীকাল বামেদের ব্রিগেড, আর বামেদের ব্রিগেড বললেই না একটা টিউন খুব কানে বাজে। টিউনটা আপনারাও চেনেন, জানেন, শুনেছেন, শুনবেন আর একবার। এই টিউনটা প্রতিবার ব্রিগেড এলে সারা কলকাতা, সারা রাজ্যে আবহে বাজতে থাকে। বাজুক না একটু, কারণ এটাই সিপিএম এর মূল মন্ত্র। সিপিএম এর বিভিন্ন গণসংগঠনের তরফে আগামীকাল রবিবার ব্রিগেড ময়দানে সমাবেশের ডাক দেওয়া হয়েছে, এবং তার মূল মন্ত্র একটাই, জাগো সর্বহারা, জাগো। সর্বহারা কি জাগবে? সর্বহারারা জেগে কি এবার ফাইনালি ভোট বাক্সে সেই ছাপ ফেলতে পারবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ব্রিগেডে এই মুহূর্তে বামেদের তোড়জোড় ঠিক কেমন? আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার এবং রণজয় মুখোপাধ্যায় দুজনেই ঘুরে দেখলেন এবং একই সঙ্গে ব্রিগেডের তোড়জোড়ের ছবি দেখলেন। রণজয় এবং সুস্মিতের সেই প্রতিবেদন আপনাদের দেখাবো। শেষ মুহূর্তের কাউন্টডাউন চলছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। ব্রিগেড ইতিমধ্যেই লাল পতাকায় ছেয়ে গিয়েছে, যত সময় যাবে আরও পতাকা এনে রাখা হয়েছে জড়ো করে, সেই পতাকাগুলো লাগিয়ে দেওয়া হবে। এবং এখন এই মুহূর্তের ডেকোরেটার্স থেকে শুরু করে মাইক, অডিও সিস্টেম, এই সমস্ত ব্যাপার স্যাপার চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে। এবং যারা উদ্যোক্তা তারা মনে করছেন এবারের এই বামপন্থী মজদুর মানুষের জন্য যে ব্রিগেড, যে শ্রমিকের জন্য যে ব্রিগেড, সেই ব্রিগেডে অন্তত পক্ষে 4 লক্ষের মানুষ তারা সামিল হবেন। উত্তরবঙ্গ থেকে, কোচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুর থেকে ইতিমধ্যেই অনেক মানুষ এসে গিয়েছেন। আজকে রাতের বেলাও অনেকে এসে পৌঁছবেন এবং কমপক্ষে 4 লক্ষ মানুষের জমায়েত হবে। এই ব্রিগেডের সভায় বক্তব্য রাখবেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, এবং সেলিমের সঙ্গে যারা থাকছেন 5 জন বক্তার তালিকায় রয়েছেন এখনো পর্যন্ত সূত্রের খবর যেটা, তারা কিন্তু প্রত্যেকেই কৃষক সভা বা বস্তি উন্নয়ন সমিতির পক্ষে যারা নেতৃত্ব রয়েছেন তারা বক্তব্য
রাখবেন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও থাকবেন, তবে তিনি বক্তার তালিকায় নেই। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনিও থাকবেন, যুবনেত্রী, কিন্তু তিনি বক্তার তালিকায় নেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। চলছে শেষ মুহূর্তের কাউন্টডাউন। এখন দেখার এটাই 2026-এর আগে শহর কলকাতায় লালেদের এই ব্রিগেড কতটা সফল হয় রাজনৈতিকভাবে, কতটা ব্রিগেড ভরাতে পারেন লাল কর্মীরা, সাংগঠনিকভাবে তারা কতটা তাদের ক্ষমতা দেখাতে পারেন, এবং সেই জায়গা থেকে যেই ভিড়টা হবে, সেই ভিড় বা যেই বার্তা থাকবে 2026-এর নির্বাচনের দিকে কেন্দ্র করে, সেই বার্তা বা সেই জনসমাগম, সেই রিফ্লেকশনটা ভোট বাক্সে কতটা হয়। কেননা বারংবার শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা অভিযোগ করা হয় সেটা হচ্ছে বাম বা সিপিআইএম এর যে ভোটটা, সেই ভোটটা তাদের মিটিংয়ে, মিছিলে, ব্রিগেডে দেখা গেলেও সেটা সম্পূর্ণভাবে কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে বিজেপির দিকে। সেই জায়গাটা থেকে কি উত্তরণ সম্ভব এবারের ব্রিগেডে, প্রশ্ন রাজনৈতিক মহলে। ক্যামেরায় অরবিন্দের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NKTV বাংলা, কলকাতা। আগামীকাল রবিবার বামেদের ব্রিগেড, আবারও একটি ব্রিগেড, এবং ব্রিগেড হলেই যে চেনা মুখগুলো দেখা যায় সাধারণত, সেই চেনা মুখ রবি হালিশহর থেকে। প্রত্যেক বছর যখনই ব্রিগেড হয়, বামেদের ব্রিগেড হয়, তখনই কিন্তু তিনি আসেন। তিনি বিশেষভাবে সক্ষম, সেই কারণে ট্রেন বাসের তিনি চেষ্টাও করেন না ধরার, তিনি তাতে আসেনও না, তার উপর ভরসাও করেন না। তার নিজস্ব একটি সাইকেল রিক্সা আছে এবং সেটা চালিয়েই তিনি আসেন বামেদের সমর্থন জানাতে। সরাসরি কথা বলবো রবিবাবুর সঙ্গে। কোথা থেকে আসছেন? হালিশহর থেকে। কি চাইছেন, কেন আসেন প্রত্যেকবার? আমি চাইছি যে নতুন 2026 সালে নতুনভাবে একটা সরকার হবে, সেই সরকারের সেই সরকার আসলে মানুষের কোনো হবে না, মানুষ কোনো অসুবিধায় থাকবে না, ওইটাই আমি চাইছি। আগামীর মুখ্যমন্ত্রী কাকে দেখতে চাইছেন? সেটা এখন বলা যাচ্ছে না, যদি হয় ভালোই হবে, মীনাক্ষী মুখার্জি যদি হয়। এই যে আগামীকাল যে ব্রিগেড সভা, কত লোক হবে মনে করছেন, আর কি আশা রাখছেন? আপনার যে দাবি দাওয়া রয়েছে, সরকারের বিরুদ্ধে দাবি রয়েছে, কেন্দ্র সরকারের কাছে দাবি রয়েছে, বেশ কিছু অভিযোগ রয়েছে, কি শোনো, এর বিরুদ্ধে একমাত্র বামপন্থীরাই পারবে। এর আগে আমি দিল্লি গেছিলাম, 5ই এপ্রিল পুরো 1 বছর পূর্ণ হবে। একমাত্র বামপন্থীরাই পারবে সরকারকে করার জন্য। দিল্লির রামলীলা ময়দানে আমি গেছিলাম, 27শে মার্চের মধ্যে আমি টিকিট আমার ছিল, ওই টিকিট কেটে আমি দিল্লি গেছিলাম। একেবারে তিনি মনে করছেন মীনাক্ষী মুখার্জির হাত ধরে আবার নতুন সরকার গড়বে বামফ্রন্ট, সেই আশা রেখেছেন, এবং সেই কারণেই তিনি তার সাইকেল রিক্সা চালিয়ে আগে থেকেই ব্রিগেডে হাজির হয়েছেন। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে সুস্মিত মজুমদার, NKTV বাংলা। একটি সাইকেল রিক্সা, একজন প্রতিবন্ধী চালক সাইকেল রিক্সা চালিয়ে ব্রিগেডের 24 ঘন্টা আগে ব্রিগেড প্যারেড ময়দানে তিনি হাজির। বলছেন একমাত্র বামপন্থীরাই পারবেন এই ভয়ানক রাজনীতির হাত থেকে আমাদের ত্রাতা হিসেবে তুলে আনতে। এটাই সেন্টিমেন্ট। বামেরা হয়তো শূন্য লোকসভায়, বামেরা হয়তো শূন্য বিধানসভায়, তবে বামেরা মানুষের মনে এখনো শূন্য হয়ে যায়নি। দিস ইজ দি এক্সাম্পল। এখনো মার্ক্সীয় রাজনীতি কিংবা মার্ক্সীয় সাহিত্য সারা বাঙালির মনে রয়েছে। আরে বাঙালির রক্তও লাল, বাঙালির মনটাও লাল, তার উপর একটু নীল সাদার প্রলেপ পড়তে পারে, হালকা গেরুয়া প্রলেপ পড়তে পারে, ক্ষণস্থায়ী। বাঙালি লাল, বাঙালির মনও লাল, সেটা আজ নয়, চিরদিন। কারণ দেখবেন যখন যখন এই দেশের উপর সমস্যা এসছে না, সেই ইংরেজদের সমস্যা হোক, স্বাধীনতা আন্দোলনের সময় সমস্যা হোক, সেই সমস্ত সমস্যা মিটিয়েছে বাঙালি। প্রথম ডাক ছেড়েছে বাঙালি। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে একাধিক নাম আছে, সব বাঙালি। তাই যখন যখন দেখবেন ধর্মের নামে মানুষকে মানুষের সঙ্গে লড়িয়ে দিচ্ছে কেউ, কিংবা আমজনতার টাকা চুরি করে বহাল তবিয়াতে নেতা নেত্রীরা বসে রয়েছেন, তখন বুঝবেন মানুষের ভেতর সেই লাল সত্তা, সেই বামপন্থা জেগে ওঠে। বামপন্থা মানে সিপিএম নয়, বামপন্থা মানে সিপিআই নয়, বামপন্থা মানে ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে আমি আপনি সমান। আমি আপনাকে ছোট করব না,
আপনার জাত, আপনার ধর্ম দেখে আপনাকে বিচার করব না, আপনার টাকা পয়সা কিংবা আপনার কোমরের খুঁটির জোর দেখে আপনাকে সালামও করব না, আবার হেও করব না। আমি আপনি ইকুয়াল, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবো। তাই তো বামপন্থীরাই বলতে পারে পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। বামপন্থী রাজনৈতিক আন্দোলন এই রাজ্যকে হয়তো কিছুই দেয়নি, আবার অনেক কিছু হয়তো দিয়েওছে। একটা জিনিস তো মানবেন, কমরেড জ্যোতি বসু তার বুকের পাটা ছিল 1992 সালে লেখার কিংবা নির্দেশ দেবার যে কেউ দাঙ্গা করলে, কেউ অশান্তি করলে মাথায় গুলি করো, শুট অ্যাট সাইট। কিংবা 2009 সালে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যর সেই বুকের পাটা ছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে বলার যে কেউ রাম এবং রহিমের রাজনীতি করতে এলে, কেউ মন্দির মসজিদের রাজনীতি করতে হলে মাথা ভেঙে দেবে এই সরকার। এরকম একটি বলিষ্ঠ প্রশাসনিক হুঁশিয়ারি মুর্শিদাবাদ কিংবা ভাঙড়ের সময় আমরা দেখলাম না কেন? ভোট ব্যাংক বলে। বামপন্থী রাজনীতিতে ভোট ব্যাংকের হিসেব ছিল না, হয়তো ছিল, কিন্তু এভাবে প্রকট ভাবে ছিল না। এখন আছে। কৃষক সভার অমল হালদার, ক্ষেত মজুর ইউনিয়নের নিরাপদ সর্দার ও তুষার ঘোষ, সিটুর অনাদি সাহু, সুভাষ মুখোপাধ্যায়, বস্তি উন্নয়ন সমিতির তরফে সুরঞ্জন দে, দেবাশিস চক্রবর্তীরা সবাই শুক্রবার থাকবেন। দাবি করছেন ব্রিগেড লোকে লোকারণ্য হবে। শ্রমিক লাহিড়ী কি বলছেন শোনাবো। কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, বস্তিবাসী তাদের নিজস্ব দাবি দাওয়া নিয়ে যে লড়াই আন্দোলন তারা করে যাচ্ছে, সেই সমস্ত লড়াই আন্দোলনের কালকে সব এক জায়গায় হচ্ছে। ফলে এটা তো শুধু ভোটের ব্যাপার না। কি হবে শ্রমিকের মজুরি, কি হবে ন্যূনতম মজুরি, কেন 10 ঘন্টা 12 ঘন্টা কাজ হবে, কেন ক্ষেতমজুরের 100 দিনের কাজ পশ্চিমবাংলায় বন্ধ, টাকা লুটপাট করে নিয়ে তৃণমূল চলে গেল, বিজেপি টাকা বন্ধ করে দিল, কেন বস্তিকে উচ্ছেদ করবার জন্য প্রমোটারদের ঢোকানো হলো এই কর্পোরেশনের নতুন আইনে। এইসব দাবি নিয়ে হচ্ছে লড়াই। আরেক সিটুনতার বক্তব্য রয়েছে, দেবাঞ্জন বাবু, তিনি কি বলছেন শোনাবো। 26-এর আগের এই ব্রিগেডের বার্তা এটাই যে কি বলবো আপনাকে, যে পশ্চিমবাংলার মানুষের কাছে, আপামর মানুষের কাছে এটা আমরা নানা দিক থেকে তুলে ধরেছি বিগত 3 মাস। এবং এখানে কনক্লুশনে এটাই আমরা বলবো যে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার যে একই নীতিতে চলছে এবং একটার পর একটা প্রমাণ দিয়ে সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। আবার এই মিটিংয়েও দেখাবো যে 26-এর নির্বাচনে আপনাদের এটা মনে রাখবেন যে রাজ্যের সরকার পরিবর্তন করার জন্য মানসিকভাবে, সাংগঠনিকভাবে আপনাদের তৈরি থাকতে হবে। এই 3 মাসের যে ক্যাম্পেন এবং আগামী 1 মাস ধরে যে 20 মের যে সাধারণ ধর্মঘট আমরা ডেকেছি, বিএমএস বাদ দিয়ে, এখানে তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে সবাই যে ধর্মঘটে যাবে, সাধারণ ধর্মঘটে, তার বার্তা আমরা এখানে দিতে চাই যে লড়াই 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 ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই। আগামীকাল ছুটির দিন, কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় মিছিল এবং সমাবেশের জেরে কলকাতার বিভিন্ন অংশ সেখানে যানজট হবে এমনটাই বলছে পুলিশ। তাই পুলিশ বলছে ভোরবেলা থেকেই তারা মাঠে থাকবে। থাকুন, র অ্যান্ড অর্ডার তো কন্ট্রোল করতে হবে। সব মিছিলের জন্য সংগঠকদের তরফে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। শিয়ালদা ও হাওড়া স্টেশন, পার্ক সার্কাস ময়দান, খিদিরপুর মোড়, ভিক্টোরিয়া হাউস, এক্সাইড মোড় সহ 8টি জায়গায় জমায়েতের পর বামকর্মীরা মিছিল করে ব্রিগেডে যাবেন। এছাড়া ছোট ছোট একাধিক মিছিলের আসার কথা শহরের বিভিন্ন প্রান্ত থেকে। আর তাতেই পুলিশের অনুমান এই সব ছোট বড় মিছিলের জেরে বিক্ষিপ্তভাবে শহরের বিভিন্ন অংশ বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল। তাই ছুটির দিনে রাস্তায় বেরোনো সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পড়লে হতেই পারে, একটা দিন হয়তো ভোগান্তি হবে। আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করতে যান মীনাক্ষী মুখোপাধ্যায়, যান মোহাম্মদ সেলিম। কালকে মোহাম্মদ সেলিম সেখানে বক্তব্য রাখবেন, মীনাক্ষী মুখোপাধ্যায়ও বক্তব্য রাখবেন। সেই ছবি আপনারা দেখছেন। আর একই সঙ্গে আপনাদের জানিয়ে নিই, আজ মোহাম্মদ সেলিমকে আমরা প্রশ্ন করেছিলাম যে অশান্ত রাজনীতির সময় আপনারা কোথায়? কাল ব্রিগেড তো ডাকছেন, কিছু কি আদৌ হবে? মোহাম্মদ সেলিম কি বলেন দেখুন।
লুটেরাদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই, তারই একটা অংশ হচ্ছে ব্রিগেড। এখানে যারা ডাক দিয়েছেন আমাদের ট্রেড ইউনিয়ন, কিষাণ সভা, ক্ষেত মজদুর, বস্তি সংগঠন, তাদের কর্মীরা কাজ করছেন রাত জেগে, কোনো করতেই কোনো বাধা বা অসুবিধা হচ্ছে কিনা দেখার জন্য। আমার নিজের মনে হলো একবার এসে ঘুরে যাওয়া উচিত, প্রত্যেকবারই তাই করি। তারা করছেন, রাতভর ধারে ধারে সাজাবেন, মাঠ সাজাবেন, চারদিকটা এসে ঢুকি বললো উৎসাহ এমন আছে যে এই প্রথম ইতিমধ্যে মাঠ সাজানোর কাজ প্রায় হয়ে গেছে কমপ্লিট, ডেকোরেটার কাজটা বাকি করছে, মাইকে লোকেরা কাজ করছে। যত ভলেন্টিয়ার আসার কথা তার থেকে বেশি ভলেন্টিয়ার এসছে, এতে বোঝা যাচ্ছে সাড়া আছে। জমাতে যারা আসবে, যত আশা করা গেছিল তার থেকে বেশি লোকজন আসবেন। একেবারে তলার মানুষ আসবেন, প্রান্তিক মানুষ আসবেন। কুণাল ঘোষ বলছেন সিপিএম এর ব্রিগেড হবে, ব্রিগেডে লোকও হবে, মানে তৃণমূল জানে লোক হবে, এর আগের সবকটা ব্রিগেডে তৃণমূল দেখেছে, টপ শটেও লোক দেখা যাচ্ছে। তাই কুণাল ঘোষ বলছেন লোক হবে, কিন্তু তারা সবাই গিয়ে নাকি ভারতীয় জনতা পার্টিকেই ভোট বাক্সে ভোট দেবেন। শুনুন। আরে সিপিএম এর আবার ব্রিগেড, সিপিএম এর হচ্ছে সিপিএম এর ডাকে ব্রিগেড চলো আর বিজেপি কে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো, এই তো হচ্ছে স্লোগান হবে। যে লোকগুলো লাল ঝান্ডা হাতে ব্রিগেডে যায় তারা বুথে গিয়ে বিজেপি কে ভোট দিয়ে আসে। 2024 সালের 7ই জানুয়ারি সিপিএম এর যুব সংগঠন ব্রিগেডে যে সভা করেছিল তাতে চমক ছিল প্রচুর। মঞ্চ বাঁধা হয়েছিল মাঠের মাঝখানে, চারদিকে ছিল দলীয় কর্মী সমর্থকদের ভিড়। চিরাচরিত গণসঙ্গীতের পরিবর্তে সভা শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের রবীন্দ্রসঙ্গীতের বাংলার মাটি বাংলার জল দিয়ে। চমক ছিল মঞ্চতেও। সিপিএম এর রাজ্য সম্পাদক ছাড়া কোনো সিপিএম নেতাকে মঞ্চে দেখা যায়নি। বিমান বসু, সূর্যকান্ত মিশ্রর মতো প্রবীণ নেতারাও ছিলেন দর্শক আসনে। ক্যাপ্টেন সম্বোধনে সম্বোধিত হয়েছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষীর মেঠো ভাষণ শুধু বামপন্থীদেরই নয়, অরাজনৈতিক লোকজনকেও আকৃষ্ট করে। 2 মাস ধরে রাজ্য জুড়ে প্রচার চালানো ওই ব্রিগেড প্রায় ভরে গিয়েছিল। ভিড় দেখে আলমউদ্দিনের কর্তারা মনে করেছিলেন মীনাক্ষীদের সামনে রেখে রাজ্যের ছাত্র যুবদের বাম রাজনীতির আঙিনায় টেনে আনা যাবে। ব্রিগেডের কয়েক মাস পরেই ছিল দেশ সরকার গড়ার ভোট। যুবদের সভার ভিড় লোকসভা নির্বাচনে তাদের শূন্যের বদনাম ঘোচানোর আশা জাগিয়েছিল, কিন্তু আসন জেতা তো দূরের কথা, সিপিএম এর অধিকাংশ প্রার্থীর জামানত খুইয়েছিলেন। তবে এখনো ওই যে বললাম, মানুষের মনে আছে লাল, তাই মানুষের মনে বামপন্থা এখনো বেঁচে। সেই মনের বামপন্থা কি এবার এই ব্রিগেডের পর 26-এ ভোট বাক্সে কনভার্ট হবে? আগামীকালের ব্রিগেড তাই অ্যাসিড টেস্ট বামেদের জন্য। এবার চোখ রাখবো আরেকটি খবরে, দুর্গাপুরের খবরে। সেখানে একেবারে মাঝ রাতে হাসপাতালের ভেতর গুলি চলল। ঠিক শুনছেন, গুলি গুলি। চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে গুলি চালানো হলো। চরম উত্তেজনা দুর্গাপুরের শোভাপুর বেসরকারি হাসপাতালে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে রোগীর পরিবারের কথা বলতে চেয়েছিল ডাক্তারের সঙ্গে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অনুমতি না দেওয়ায় ঘটনার সূত্রপাত। হাসপাতাল চত্বরে সেই রোগীর পরিবার 3 রাউন্ড গুলি চালায়, এমনটাই অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ওপর হামলাও চালায়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 4 জনকে। পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, গত বৃহস্পতিবার দুর্গাপুরের অঙ্গদপুরের বাসিন্দা বাসুদেব পাল পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার আঘাত গুরুতর ছিল, যে কারণে আরো ভালো মানের চিকিৎসার জন্য পরিবারের তরফে অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল। আহত ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ কোনো যোগাযোগই করেনি, এমনকি তারা রোগীকে দেখতে চাইলেও দেখা করতে দেওয়া হয়নি। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার রাতে হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছিলেন বাসুদেব পালের পরিবারের লোকজন। বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ বলছে, বাসুদেব পালের পরিবারের একাধিক ব্যক্তি একসঙ্গে হাসপাতালে ঢুকতে চেয়েছিলেন, চিকিৎসকদের সঙ্গে দেখা করার দাবি জানাচ্ছিলেন। হাসপাতাল সেই অনুমতি দেয়নি। তারপর বচসা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেই সময় হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়। এরপর পুলিশ থামাতে গেলে তাপস রায় নামে রোগীর এক আত্মীয় বন্দুক বের করে পরপর 3 রাউন্ড গুলি চালায়। ভাবুন। এরপর দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মূল অভিযুক্ত এই তাপস রায় সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ওই আগ্নেয়াস্ত্রটিকেও। ধৃতদের নাম তাপস রায়, অমিত কর্মকার, অনিমেষ পাল, অজিত হাজরা। শনিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে
তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সাধন রুজ। দেখুন। দুর্গাপুরের অঙ্গদপুরের বাসিন্দা বাসুদেব পাল, বছর 53, তার গুরুতর আহত অবস্থায় পথ দুর্ঘটনায় তাকে দুর্গাপুরের শোভাপুর লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল তার অবস্থার অবনতি হলে তার পরিবার পরিজনদের যেটা অভিযোগ যে হাসপাতালের গাফিলতি এবং চিকিৎসায় তারা নেগলিজেন্সি করছে। বারবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারা কথা বলতে দেয়নি এবং বাসুদেব বাবুকেও দেখতে দেওয়া হয়নি, যার ফলে গতকাল রাত্রেবেলায় তারা ভেতরে প্রবেশ করতে যায় এবং তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে যারা নিরাপত্তা রক্ষী এই বেসরকারি হাসপাতালের ছিল তারা তাদেরকে মারধর করেছে এবং তাদেরকে দেখতে দেওয়া হয়নি। তারপরেই কিন্তু ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং এই নিরাপত্তা রক্ষী এবং পুলিশ বাহিনীর সঙ্গে তার পরিবার পরিজনের কিন্তু একটা হাতাহাতি পরিণত হয় এবং তাতে কিন্তু একজন পুলিশ কর্মীও আহত হচ্ছেন। আর তারপরে এই বাসুদেব বাবুরই আত্মীয় তাপস রায়, তিনি কিন্তু তার 3 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ করা হচ্ছে এই নিরাপত্তা রক্ষীরা এবং পুলিশ সূত্রে যারা জানা যাচ্ছে। তারপরেই কিন্তু এই দুজন ফাঁড়ি তারা কিন্তু 4 জনকে সেই ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং তাদেরকে আজকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয় এবং তারপরে তাদেরকে পুলিশ হেফাজতে চেয়ে কি কারণে, কোথা থেকে তিনি এই বন্দুক পেলেন এবং কি কারণে তিনি গুলি চালালেন, পুরো ঘটনা তদন্ত করছেন দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুর থেকে ক্যামেরায় সুজয় ভট্টাচার্যের সঙ্গে সাধন রুজের রিপোর্ট, এনকেটিভি বাংলা। সাধন কথা বলেছিল এই হাসপাতালের নিরাপত্তা রক্ষী এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের সঙ্গে। তারা কি বলছেন দেখুন। একজন পেশেন্ট মানে অসুস্থ ছিল, এনাদের এরা দেখা করতে চাইছিল, তাই এদের দেখা করতে বলেছিল 1জন কি 2জন ডাক্তারের সাথে দেখা করুন, কিন্তু এরা সেটা না, ওরা সবাই মিলে ডাক্তারের সাথে দেখা করবে এই নিয়ে পুলিশ গেল, পুলিশের সাথে ক্যামেরা তুলে করলো যে আমরা মানে এরা জোর করে পুলিশ থেকে মোবাইল নিয়ে পুলিশকে মারতে গিয়ে তখন দিয়ে দিচ্ছি পুলিশের গায়ে হাত তুলছে, তখন আমাদের সিকিউরিটিরা সব এগিয়ে এলো, গিয়ে ওদেরকে একটা ধরলো আর তখন বন্দুক করলো। কটা গুলি চলেছে? 3টে শুনলাম গুলি, আমাদের সামনেই ওপেন গুলি চালাচ্ছে। আপনারা ছিলেন ওখানে? সবাই ছিলাম। ট্রিটমেন্টে ওরা অসন্তুষ্ট ছিল, সেই নিয়ে বাড়ির লোকরা এখানে বিক্ষোভ দেখাচ্ছিল। সেই সময় খবর পেয়ে পুলিশ যায় আমাদের এবং তারা ডাক্তারের সঙ্গে দেখা করতে ইচ্ছুক ছিল। পুলিশের তরফ থেকে বলাও হয় যে ডাক্তারবাবু দেখা করতে চাইছেন, 2-3 জনকে নিয়ে আসছে, কিন্তু ওনাদের দাবি ছিল যে আমরা যতজন আছি সবাই আমরা দেখা করব। সেই নিয়ে বচসা শুরু হয় আইকিউ সিটির সাথে এবং কথা কাটাকাটি শুরু হয়। পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আহত ব্যক্তির একজন আত্মীয়, তিনি তার সম্ভবত সেটা ফায়ার আর্মস মানে সার্ভিস রিভলভার হতে পারে, সেটা এখনও ভেরিফাই হয়নি। লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই হয়নি, সেটা উনি বলছেন এটা লাইসেন্স আর্মস। তো সহসা উনি গুলি চালায়। আর এই নিয়ে রাজনৈতিক পর্যাও শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুরের বিজেপি বিধায়ক এবং স্থানীয় সিপিএম নেতা এই ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা কি বলছেন শুনবো, তারপর শুনবো তৃণমূল সরকারকে কড়া ভাষায় তারা কিভাবে আক্রমণ করছেন। দেখুন। গতকাল বেসরকারি একটি হাসপাতালে গতকাল রাতে গুলি চলেছে প্রকাশ্যে। এখন হচ্ছে যে দুর্গাপুরের প্রশাসনের যে অপদার্থতা তার দিন দিন প্রকাশিত হচ্ছে। দুর্গাপুরে পুলিশ প্রশাসনের যে দায়িত্ব পালন করা উচিত, সে দায়িত্ব কতটা পুলিশ প্রশাসন পালন করছে তা নিয়ে আমাদের সন্দেহ আছে। এখানে প্রতিদিন বিভিন্ন জায়গাতে গাড়ি থেকে, ওভারলোডের ট্রাকের থেকে হচ্ছে যে তোলা আদায় করছেন, টাকা নিচ্ছেন, প্রকাশ্যে টাকা নিচ্ছেন। তাহলে এই চলছে, কিন্তু যেগুলো দেখার দরকার যে দুর্গাপুরের মানুষের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কারণ যে নিরাপত্তা দেওয়া উচিত সেই নিরাপত্তা দিতে পারছে না পুলিশ প্রশাসন। তারপরে প্রকাশ্যে এরকম বন্দুক, আর্মস নিয়ে, বিভিন্ন আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। আর দুষ্কৃতীরা ভাবছে যে পুলিশ তো সহযোগিতা করছে, যা খুশি তাই করতে পারে। আর এই দুষ্কৃতীদের কে কারা মদত দিচ্ছে, কোন রাজনৈতিক দল মদত দিচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। একজন পেশেন্ট পার্টি কি করে আর বন্দুক উঁচিয়ে পড়ে 3 রাউন্ড গুলি করতে পারে? পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা কোথায় পৌঁছেছে? দুর্গাপুরে একটা শান্তিপ্রিয় জায়গা, হসপিটালের চত্বরে, যেখানে মানুষ এনে সেবা নিতে যায়, হাজার হাজার পেশেন্টরা আসে, সেখানে দাঁড়িয়ে পড়ে এই গুলি চালানোর যে বিষয়, এটা বুঝতে পারা যায় এখান থেকে যে বাংলার অবস্থা দাঁড়িয়েছে কোথায়। বাংলার বন্দুকের কারখানা হচ্ছে, গুলির কারখানা হচ্ছে, আওয়াজ উঠছে, বন্দুক ফায়ারিং হচ্ছে। তার মানে মানুষের
হাতে অস্ত্র তুলে নিচ্ছে এবং ফায়ার করছে হসপিটালের মধ্য দিয়ে, এতে প্রমাণিত দুর্গাপুরের অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে। এর কারণ হচ্ছে পুলিশ কোনো কড়া ব্যবস্থা গ্রহণ করেন না। তার বাড়ির পয়সা নেই, লোহার পয়সা নেই, হসপিটালের পয়সা নেই, মারা গেলে পয়সা নেই। এই যে অবস্থা চলছে, সেখান থেকে বেরিয়ে যে কাজ করেছে, এই কাজ জঘন্য কাজ, এর নিন্দা করছি। কিন্তু হসপিটালকে বলবো যে আপনারা সাবধান হন। এই দাঁড়ালো পরিস্থিতি। মুর্শিদাবাদের অশান্তির পর এখন রাজনৈতিক অশান্তি চলছে। চাকরিহারাদের নিয়ে কেউ কোনো কথা বলছেন না। আগামীকাল তার উপর বামেদের ব্রিগেড কি হবে? কালকে সরাসরি সকাল থেকে সমস্ত ব্রিগেডের আপডেট নিয়ে আমরা থাকবো। এনকেটিভি বাংলা থাকবে, সমস্ত কিছু দেখাবো, সমস্ত কিছু শোনাবো। আর বামেরা তাদের অ্যাসিড টেস্টে পাশ করলো না ফেল, সে বিষয়েও আমরা আমাদের প্রতিবেদন তুলে ধরবো। আপাতত এখানেই শেষ করছি। দেখতে থাকুন এনকেটিভি বাংলা। ঠিক রাত 9টায় এই সময়ে আসছি গোটা প্যানেল নিয়ে। প্রশ্ন হবে একটাই, 2026-এর ভোটটা কিসের ভিত্তিতে হবে? উন্নয়ন, গরিব মানুষের অধিকার, নাকি হিন্দু মুসলিম ধর্মের রাজনীতি? ঠিক রাত 9টায় এই সময় আসছি। আপাতত দেখতে থাকুন এনকেটিভি বাংলা।